আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর বন্ধুরা, আজকে তোমাদের রসায়ন বইয়ের প্রথম অধ্যায় আমরা পড়ব। তো চলো দেখি আমাদের প্রথম অধ্যায় কি বলা আছে। প্রথম অধ্যায় রসায়নের ধারণা। তো শুরু করি। রসায়নের ধারণা, দি কনসেপ্টস অফ কেমিস্ট্রি। তোমরা যারা নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র, তারা রসায়ন বইটি হাতে পেয়েছো। বইটি হাতে পেয়ে কিছু প্রশ্ন তোমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। রসায়ন বিষয়টা আসলে কি? কেনই বা আমরা রসায়ন পড়ব? অর্থাৎ রসায়ন আমাদের কি কাজে লাগে? রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার কি কোনো সম্পর্ক আছে? এ বিষয়ে উত্তর এই অধ্যায়টি পড়লে জানতে পারবে। তো দেখো, এই অধ্যায় শেষে আমরা কি কি জানবো। রসায়নের ধারণা ব্যাখ্যা করতে পারবো, রসায়নের ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে পারবো, রসায়নের সাথে বিজ্ঞানের অন্য শাখাগুলোর সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো, রসায়ন পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, রসায়ন অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার বর্ণনা করতে পারবো, বিভিন্ন ধরনের অনুসন্ধানমূলক কাজের পরিকল্পনা প্রণয়ন, অনুমতি সিদ্ধান্ত গঠিত অনুমিত সিদ্ধান্ত গঠন ও পরীক্ষা করতে পারবো। রসায়ন পরীক্ষাগারে কাজের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পারবো। প্রকৃতিক ও বাস্তব জীবনের ঘটনাবলী রসায়নের দৃষ্টিতে ব্যাখ্যা করতে পারবো। তারপরে দেখো, রসায়নের পরিচিতি, দি ইন্ট্রোডাকশন অব দি কেমিস্ট্রি। প্রাগৈতিহাসিক মানে অনেক অনেক যুগ আগে, প্রাগৈতিহাসিক যুগে মানুষ যখন কাপড় পরতে জানতো না, ঘরবাড়ি বানাতে জানতো না, এমনকি রান্না করে খেতে জানতো না, আজ ডিজিটালাইজেশনের যুগে মানুষ কত কিনা করছে। তাপকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন কাজে ব্যবহার করছে, বিদ্যুৎ উৎপাদন করতে শিখেছে। বিদ্যুৎকে ব্যবহার করে মানুষ কত কি করছে। ইন্টারনেট ব্যবহার করে মানুষ ঘরে বসে পৃথিবীর কোথায় কি ঘটছে তা দেখতে পাচ্ছে। এগুলো সবকিছুই হলো বিজ্ঞানের অবদান। সুতরাং স্বাভাবিকভাবেই প্রশ্ন হয়, বিজ্ঞান কি? বিজ্ঞান হলো মানব জাতির পদ্ধতিগত নিয়মানুগত ধারাবাহিক প্রচেষ্টা, যার দ্বারা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে নিজেদের কল্যাণে কাজে লাগানো। বিজ্ঞানের অনেকগুলো শাখা আছে, যার মধ্যে রসায়ন হলো অন্যতম প্রধান শাখা। প্রশ্ন, বিজ্ঞানের বিভিন্ন শাখার নাম কি? তো দেখো, বিজ্ঞানের বিভিন্ন শাখা আছে, যেমন পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, তারপরে জীববিজ্ঞান, তারপর হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, এরকম কিছু নাম দিয়ে দিবে তোমরা। এখন প্রশ্ন হলো, রসায়ন কি? বিজ্ঞানের যে শাখায়, এই যে দেখো রসায়ন কি, আমাদের অধ্যায় শেষে একটা প্রশ্ন আছে, রসায়ন কাকে বলে? এই যে আমাদের রসায়নের ডেফিনেশন। বিজ্ঞানের যে শাখায় মৌল বা মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত যৌগ বা যৌগিক পদার্থের সংযুক্তি, গঠন, প্রকৃতি, ধর্ম, ব্যবহার ইত্যাদি এবং বাস্তব বস্তুসমূহের পারস্পরিক রূপান্তরণ ও রূপান্তরণকালে শক্তি, মূলত তাপশক্তিতে শোষণ ও নিঃসরণ আলোচনা করা হয়, তাকে রসায়ন বলে। তো এটা তোমাদের ক নম্বরে আসতে পারে, ক নম্বরের জন্য। তো কোনটা ক নম্বরে আসবে, কোনটা খ নম্বরে আসবে আমি বলে দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখো, আমরা জানি কয়লা পোড়ালে তাপ উৎপাদিত হয়, সেই সাথে কার্বন ডাই অক্সাইড যৌগ গঠিত হয়। আর্দ্র পরিবেশে লোহা বা লোহার নির্মিত জিনিস রেখে দিলে তাতে মরিচা পড়ে। বিভিন্ন গাছের নির্যাস থেকে ওষুধ ও সুগন্ধি নিষ্কাশিত হয়। আকরিক থেকে বিভিন্ন ধাতু নিষ্কাশন ইত্যাদি হল রসায়নের কতিপয় উদাহরণ। বলা যায়, প্রাগৈতিহাসিক যুগ থেকে মানুষ জেনে অথবা না জেনে বিভিন্নভাবে রসায়নের ব্যবহার করে আসছে। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু কি? প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে তামা। এছাড়া সে প্রাচীনকাল থেকে মানুষ সোনা, রূপা, টিন, লোহা ইত্যাদি ধাতু ব্যবহার করছে। খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে, তো খ্রিস্টপূর্ব মানে কি? যীশু খ্রিস্টের জন্মেরও 3500 সাল আগে কপার ও টিন কি, দেখো দুইটা জিনিস এখানে, এক নম্বর হচ্ছে কপার, দুই নম্বর হচ্ছে টিন, ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে এবং এ দুটি তরলকে একত্রে মিশিয়ে অতঃপর মিশ্রণ ঠান্ডা করে কঠিন সংকর ধাতুতে পরিণত করা হয়। এই সংকর ধাতুর নাম হচ্ছে ব্রোঞ্জ। এটা তোমাদের খ নম্বরে আসতে পারে। ব্রোঞ্জ কি বা কিভাবে প্রস্তুত করা হয়? এ ব্রোঞ্জ দিয়ে মানুষ অস্ত্র তৈরি করত এবং পশু শিকার, কৃষিকাজ, জ্বালানির জন্য কাঠ সংগ্রহ ইত্যাদি প্রয়োজনীয় অনেক কাজে এই অস্ত্র ব্যবহার করত। এ ব্রোঞ্জ তখনকার মানব জাতির জন্য এক অতি প্রয়োজনীয় পদার্থে পরিণত হয়। ব্রোঞ্জের আবিষ্কারক মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। ব্রোঞ্জের মতো মানুষ ইস্পাত সহ অনেকগুলো সংকর ধাতু তৈরি করেছে এবং বিভিন্ন কাজে সেগুলো ব্যবহার করছে। প্রশ্ন, গহনা তৈরিতে ব্যবহৃত স্বর্ণ এটি সংকর ধাতু, ব্যাখ্যা করো। প্রাচীনকালে দার্শনিকেরা পদার্থের গঠন নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন। খ্রিস্টপূর্ব 300 অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস বলেন, প্রত্যেক পদার্থকে অনবরত ভাঙতে থাকলে শেষ পর্যায়ে এমন এক ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না। তিনি এর নাম দেন কি? তিনি এর নাম দেন অ্যাটম, যার অর্থ ইনডিভিজিবল বা অবিভাজ্য। প্রায় একই সময় ভারতীয় দার্শনিক কোনার্ড ডেমোক্রিটাসের মতো প্রায় একই ধারণা প্রকাশ করেছিলেন, কিন্তু এ ধারণাগুলোর কোনো পরীক্ষামূলক ভিত্তি ছিল না। তাছাড়াও
দার্শনিক অ্যারিস্টটল এ ধারণার বিরোধিতা করেন। তখন অ্যারিস্টটল সহ অন্য দার্শনিকরা মনে করতেন সকল পদার্থ মাটি, আগুন, পানি ও বাতাস মিলে তৈরি হয়, ফলে অ্যাটমের ধারণাও অনেকদিন পর্যন্ত মানুষ গ্রহণ করেনি। কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। এবার আসো কেমিস্ট্রি শব্দের উৎপত্তি কিভাবে হয়। মধ্যযুগে। কোন যুগে? মধ্যযুগের আরব মুসলিম দার্শনিকরা কপার, টিন, সীসা ইত্যাদি স্বল্প মূল্যের ধাতু থেকে সোনা তৈরি করতে চেষ্টা করেছিলেন। তাদের আরেকটি চেষ্টা ছিল এমন একটি মহৌষধ তৈরি করা যা খেলে মানুষের আয়ু অনেক বেড়ে যাবে। এগুলোতে সফল হওয়ার জন্য তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। ফলে সোনা বানাতে বা মানুষের আয়ু বৃদ্ধিতে সফল না হলেও বিভিন্ন পদার্থ মিশিয়ে সোনার মতো দেখতে অনেক পদার্থ তৈরি করেছিলেন। মূলত এগুলি ছিল রসায়নের ইতিহাসের প্রথম পদ্ধতিগত রসায়ন চর্চা বা রসায়নের গবেষণা। মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে বলা হতো আলকেমি। তো এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে। আর গবেষকদের বলা হতো আলকেমিস্ট। আলকেমি শব্দটা এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে। আলকিমিয়া শব্দটি আবার এসেছে কিমি শব্দ থেকে। এই কিমি শব্দটি এসেছে এই কিমি শব্দ থেকে আমাদের কেমিস্ট্রি শব্দটির উদ্ভব, যার বাংলা প্রতিশব্দ হলো রসায়ন। তারপরে দেখো, আলকেমিস্ট জাবির ইবনে হায়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়ন চর্চা শুরু করেন, যার কারণে তাকে অনেক সময় কি বলা হয়? অনেক সময় রসায়নিক জনক বলা হয়। জাবির ইবনে হায়ান বিশ্বাস করতেন সকল পদার্থ মাটি, পানি, আগুন আর বাতাস দিয়ে তৈরি। তিনি এসব নিয়ে গবেষণা করলেও রসায়নের প্রকৃত রহস্যগুলো তার কাছে পরিষ্কার ছিল না। তবে রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবনের রসায়ন চর্চা শুরু করেন অ্যান্টনি ল্যাভসিয়ে, রবার্ট বয়েল, স্যার ফ্রান্সিস বেকন এবং জন ডাল্টন সহ অন্যান্য বিজ্ঞানী। অ্যান্টনি ল্যাভসিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়। তো দেখো, আধুনিক রসায়নের জনক কাকে বলা হয়? অ্যান্টনি ল্যাভসিয়েকে। এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে। এমসিকিউ। আমি যেসব দাগিয়ে দিচ্ছি তোমরা এসব দাগাবা এবং নিজেদের মতো করে নিজেরাও দাগিয়ে নিবা। তারপরে দেখো, রসায়ন কাকে বলে? বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পারস্পরিক রূপান্তরণ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। তারপরে দেখো, এখানে 3টা ছক আছে। তো এগুলো তোমাদের ক নাম্বার এবং খ নাম্বারের জন্য পড়তে হবে। তো দেখো, কাঁচা আম টক কিন্তু পাকা মিষ্টি কেন? কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে। কিরকম অ্যাসিড? জৈব অ্যাসিড, যেমন সাকসিনিক অ্যাসিড, ম্যালেইক অ্যাসিড ইত্যাদি। ফলে কাঁচা আম টক হয়। কিন্তু যখন আম পাকে তখন এই অ্যাসিডগুলো রাসায়নিক পরিবর্তন করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়। তো দেখো, আমাদের কাঁচা থাকা অবস্থায় সাকসিনিক অ্যাসিড এবং ম্যালেইক অ্যাসিড থাকে, আর যখন পাকে সেগুলো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ সৃষ্টি করে, যার কারণে আমাদের পাকা আমটা কিরকম হয়? মিষ্টি হয়। কেরোসিন, প্রাকৃতিক গ্যাস ও মোম ইত্যাদি দহন। কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম এগুলো হলো মূলত হাইড্রোকার্বন। দেখো, হাইড্রোকার্বন তাহলে কি? হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগই হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের যৌগ। এই যে এখানে দেওয়া আছে, এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এখন এগুলোর দহন ঘটে যখন এগুলোর দহন ঘটে তখন বাতাসের অক্সিজেনের সাথে এগুলো বিক্রিয়া হয় এবং কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো আর তাপশক্তি সৃষ্টি হয়। পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া। তো দেখো, তোমাদের এই বইয়ের এই অধ্যায়ের একটা সৃজনশীলের গ এবং আরেকটা সৃজনশীলের খ এর উত্তর এখান থেকে দিতে হবে তোমাদেরকে। পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো পাকস্থলীর কাজকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত করা। তো যখন আমাদের অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় তখন পেটে অ্যাসিডিটির সমস্যা হয়, অর্থাৎ পেটে ব্যথা হয়। তখন আমরা কি ওষুধ খাই? অ্যান্টাসিড ওষুধ খাই। অ্যান্টাসিড ওষুধে কি থাকে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটি যৌগ অ্যাসিডকে প্রশমিত করে। এই ঘটনাগুলো থেকে সহজে বুঝতে পারছো যে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন জিনিস রসায়নের সাথে সম্পর্কিত। কাজেই বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখার একটি হলো রসায়ন। এবার দেখো 1.2 রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ, দি স্কোপ অফ কেমিস্ট্রি। যেখানে পদার্থ আছে সেখানে রসায়ন আছে। বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় পদার্থ থাকে। বায়ুমণ্ডলের কিছু না কিছু রাসায়নিক পরিবর্তন অনবরত ঘটছে। আমরা যে মাটির উপরে বসবাস করছি সে মাটিতেও প্রতি মুহূর্তে ঘটে যাচ্ছে অসংখ্য পরিবর্তন। শুধু বর্তমান সময় কেন, সুদূর অতীতেও এসব পরিবর্তন ঘটেছে। যখন এই পৃথিবী প্রথম জন্ম হলো তখন পৃথিবী এমন ছিল না। পৃথিবী ছিল খুবই উত্তপ্ত। সেখানে কোনো বাতাস ছিল না, পানি ছিল না, ছিল না কোনো জীবের অস্তিত্ব। কোটি কোটি বছর ধরে ঘটেছে অসংখ্য রাসায়নিক পরিবর্তন। সৃষ্টি হয়েছে বায়ুমণ্ডল, সৃষ্টি হয়েছে পানি, সৃষ্টি হয়েছে হাজারো রকমের পদার্থ। এগুলো কিছুই পৃথিবীকে জীবজগতের জন্য বসবাসের উপযোগী করেছে। মানুষ সহ বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ, ক্ষুদ্র অণুজীব যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা ইত্যাদি হোক, অথবা বৃহৎ উদ্ভিদ বা প্রাণী হোক, সকলের
দেহই বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। প্রতিটি দেহ হলো এক একটি বড় রাসায়নিক কারখানা। এখানে প্রতি মুহূর্তে ঘটে চলেছে অসংখ্য রাসায়নিক বিক্রিয়া। সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষ বিভিন্ন পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করে চলেছে আমাদের ব্যবহারের জন্য বিভিন্ন সামগ্রী। যেমন তুমি যে জামা কাপড় পরছো, যে পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করছো, যে চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছ, বা ত্বক যে কসমেটিক্স ব্যবহার করছো, তা সবই রসায়নের অবদান। এছাড়া আমরা পরিষ্কারের কাজে সাবান, টয়লেট ক্লিনার এবং জীবন রক্ষার জন্য ব্যবহার করছি বিভিন্ন ধরনের ওষুধ সামগ্রী। আমাদের খাদ্য চাহিদাকে পূরণ করার জন্য ফসলের ক্ষেতে ব্যবহার করছি সার ও কীটনাশক। যানবাহনে ব্যবহার করছি পরিশোধিত পেট্রোল, ডিজেল। এসব শিল্প ক্ষেত্রে বিভিন্ন পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হচ্ছে। সত্যি কথা বলতে কি, রসায়নের পরিধি এ ক্ষুদ্র পরিসরে লিখে শেষ করা যাবে না। টেবিল 1.02 টেবিলে রসায়নের কিছু অতি প্রয়োজনীয় ক্ষেত্রে উদাহরণ দেওয়া হলো। বায়ু প্রধানত কি থাকে? বায়ুতে নাইট্রোজেন থাকে এবং অক্সিজেন থাকে। আমরা শ্বাস নেওয়ার সময় যে বায়ু গ্রহণ করি, সেই বায়ুর অক্সিজেন শরীরের ভিতরে বিয়োজিত বা ডিকম্পোজড হয়ে খাদ্য উৎপাদনের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে। এক্ষেত্রে নাইট্রোজেনের লঘুকরণের মাধ্যমে বিক্রিয়ার তীব্রতাকে নিয়ন্ত্রণ করে খাদ্য। খাবারের পানিসহ বিভিন্ন খনিজ লবণ। জীবের শরীরের বেশিরভাগই পানি। শরীরের বিষাক্ত পদার্থ এই পানিতে দ্রবীভূত হয়ে প্রস্রাব ও ঘামের সাহায্যে শরীর থেকে বের হয়ে যায়। খাবারের পানি ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ লবণ, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ধাতুর লবণ থাকে, যা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী। শরীরে পানি স্বল্পতা বা ডিহাইড্রেশন হলে মানুষ মারা যেতে পারে। উলাউটা বা কলেরা রোগে মানুষের মৃত্যুর এটি মূল কারণ। তো দেখো, কলেরা রোগ বা উঠা রোগের মানুষের মৃত্যুর কারণ কি? অতিরিক্ত পানি বের হয়ে যাওয়া বা পানির স্বল্পতা বা ডিহাইড্রেশন। সার, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস। আমরা যেমন খাবার খাই, তেমনি উদ্ভিদের খাবারের প্রয়োজন হয়। উদ্ভিদের খাবারের প্রধান উপাদান হলো নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, কার্বন ইত্যাদি। এগুলো উদ্ভিদে মাটি থেকে সংগ্রহ করে। তাছাড়া বিভিন্ন সারে এসব মৌলের যৌগ থাকে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম তাই বিভিন্ন ধরনের সার উৎপাদনে প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে। ফলে ফসলের উৎপাদন ভালো হয়। কাগজ, সেলুলোজ। তো দেখো, সেলুলোজ আমরা কি থেকে পাই? বাঁশ, বাঁকের ছোবড়া। তো কাগজের আবিষ্কার মানব সভ্যতার এক অনন্য অবদান। বাঁশ, আখের ছোবড়া ইত্যাদিতে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে। কাগজ তৈরির কারখানায় এই সমস্ত বস্তুকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াকরণ করে কাগজ তৈরি করা হয়। তারপরে 1.3 রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক, দি রিলেশন বিটুইন কেমিস্ট্রি অ্যান্ড আদার ব্রাঞ্চেস অব সায়েন্স। ইতিমধ্যে তোমরা জেনেছো বিজ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে, যেমন রসায়ন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, গণিত, পরিবেশ বিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞান ইত্যাদি। বিজ্ঞানের একটি শাখার সাথে অন্য একটি শাখার গভীরভাবে সম্পর্ক বিদ্যমান। বিজ্ঞানের অন্যান্য শাখা যেমন রসায়নের উপর নির্ভরশীল, রসায়নও তেমনি অন্যান্য শাখার উপর নির্ভরশীল। নিচে বিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে রসায়নের সম্পর্ক কয়েকটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা হলো। জীববিজ্ঞানের সাথে সম্পর্ক। উদ্ভিদ সালোক সংশ্লেষণ। কোন প্রক্রিয়া? সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে তার সবুজ অংশে গ্লুকোজ তৈরি করে। কি তৈরি করে? গ্লুকোজ। এই গ্লুকোজটা হচ্ছে উদ্ভিদের এনার্জি বা খাবার। সালোক সংশ্লেষণ মূলত একটি রাসায়নিক বিক্রিয়া। উদ্ভিদ পাতার সাহায্যে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড, তো দেখো পাতার সাহায্যে কি নেয়? বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নেয় এবং মূল দিয়ে পানি শোষণ করে। তো পানি শোষণ কিসের মাধ্যমে করে? মূল দিয়ে করে। উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে সবুজ পাতায় বর্তমান ক্লোরোফিলের সাহায্যে এই পানি আর কার্বন ডাই অক্সাইডের মধ্যে রাসায়নিক সংযোগ ঘটিয়ে গ্লুকোজ উৎপন্ন করে। তাছাড়া বিভিন্ন প্রাণী যে শর্করা বা প্রোটিন জাতীয় খাবার খায়, শরীর সেই খাবার ভেঙে গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড ইত্যাদি উৎপন্ন করে। সমগ্র জীবদেহে রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। উদ্ভিদ ও প্রাণীদেহে এসব রাসায়নিক পদার্থ ও তাদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া জীববিজ্ঞানের আলোচনা করা হয়। তাই জীববিজ্ঞান ও রসায়ন পরস্পর সম্পর্ক যুক্ত। পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক কি? এটা চলো আমরা দেখি। পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয়ে মধ্যে রয়েছে চুম্বক, বিদ্যুৎ, বিভিন্ন যন্ত্রপাতি ইত্যাদি। বিদ্যুতের জন্য যে ব্যাটারির ব্যবহার করা হয় তার রসায়নের অবদান। পেট্রোল, প্রাকৃতিক গ্যাস বা কয়লা পুড়িয়ে যে শক্তি উৎপন্ন করা হয় তা দিয়ে যানবাহন চলে, বিদ্যুৎ উৎপন্ন হয়। রসায়নও আবার পদার্থবিজ্ঞানের উপর নির্ভরশীল। ভৌত রসায়ন হল রসায়নের একটি শাখা যার বিভিন্ন তত্ত্ব মূলত পদার্থবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব এবং সূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। নিউক্লিয়ার ফিজিক্স এবং নিউক্লিয়ার কেমিস্ট্রি একই সূত্রে বাঁধা। গণিতের সাথে রসায়নের সম্পর্ক। রসায়নের সাথে গণিতের নিবিড় সম্পর্ক রয়েছে। রসায়নের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে গণনার কাজে, গণিতের সূত্র থেকে জটিল সূত্র ব্যবহার করা হয়। গণিতে সাধারণ সূত্র থেকে জটিল সূত্র ব্যবহার করা হয়, যেমন দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, এটা তোমরা অধ্যায় 6 পাবা। যৌগের সংযুক্তি নির্ণয়, বিক্রিয়ার হার নির্ণয় ইত্যাদি।
এছাড়াও বিজ্ঞানের আরও যেসব শাখা আছে তার প্রায় সব শাখার সাথেই রসায়নের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক রয়েছে। 1.4 রসায়ন পাঠের গুরুত্ব, দি ইম্পর্টেন্স অফ স্টাডিং কেমিস্ট্রি। ধরো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশে একটু পেস্ট লাগিয়ে দাঁত মাজলে, তারপর বই নিয়ে পড়তে বসলে। পড়ার সময় মা তোমাকে চা আর বিস্কুট দিল, তুমি তো তা খেলে। খেয়ে গোসল করতে গেলে, গোসল করতে গিয়ে দেখলে তোমার বাথরুমটা একটু নোংরা হয়েছে, তাই তুমি টয়লেট ক্লিনার দিয়ে টয়লেট পরিষ্কার করলে। গোসল করার সময় ব্যবহার করলে সুগন্ধি সাবান আর শ্যাম্পু। গোসল শেষে গায়ে একটু লোশন মেখে নিলে। তারপর সকালে নাস্তা সেরে স্কুলে গেলে, স্কুলে শিক্ষক চক দিয়ে বোর্ডে লিখে তোমার পড়া বুঝিয়ে দিলেন। লক্ষ্য করো তুমি যে জিনিসগুলো ব্যবহার করেছো, যেমন পেস্ট, ব্রাশ, বিস্কুট, টয়লেট ক্লিনার, সাবান, শ্যাম্পু, লোশন কিংবা চক, সবই রসায়নের অবদান। শুধু কি তাই, জমিকে উর্বর করার জন্য তৈরি করা হয়েছে সার। ক্ষেতের ফসল যেন পোকামাকড়ে নষ্ট না করে তার জন্য মানুষ তৈরি করেছে কীটনাশক বা ইনসেকটিসাইডস। খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য তৈরি করা হয়েছে প্রিজারভেটিভস জাতীয় রাসায়নিক পদার্থ। একটা প্রিজারভেটিভসের এক্সাম্পল যদি জিজ্ঞেস করে, তোমরা বলে দেবে ভিনেগার। ভিনেগার এক ধরনের প্রিজারভেটিভস, অর্থাৎ চাষাবাদ কিংবা খাদ্যের জন্য আমরা রসায়নের উপর নির্ভর করি। আজ কলেরা, টাইফয়েড, যক্ষা ইত্যাদি মানুষের জন্য অতি সাধারণ চিকিৎসাযোগ্য রোগ। একসময় এর সকল রোগে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। সম্প্রতিকালে করোনার ভয়াবহতা থেকে আমরা মুক্তি পেয়েছি রসায়নের কল্যাণে। কিভাবে বলতে পারো? রসায়নের জ্ঞান ব্যবহার করে মানুষ এই সকল রোগের ওষুধ সফলতার সাথে আবিষ্কার করেছে। এখন ওষুধের আবিষ্কার এমন পর্যায়ে চলে গেছে যে ক্যান্সারের মতো মরণব্যাধি থেকে মানুষ অনেক ক্ষেত্রে রক্ষা পাচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে যানবাহনের মানুষের ব্যবহার্য সামগ্রী থেকে সৃষ্ট প্রচুর পরিমাণে রাসায়নিক বজ্র আমাদের পরিবেশে ক্ষতি সাধন করছে। এর মাঝে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, বিভিন্ন অ্যাসিড, ভারী ধাতু যেমন পারদ, লেড, আর্সেনিক, কোবাল্ট ইত্যাদি সহ আরও অনেক ধরনের রাসায়নিক দ্রব্য। এগুলো বায়ুর সাথে মিশে বায়ু দূষণ, পানির সাথে মিশে পানি দূষণ এবং অন্যান্য উপায়ে পরিবেশের ক্ষতি সাধন করেই চলেছে। এগুলো বিভিন্ন উদ্ভিদ বা মাছের শরীরে প্রবেশ করে তাদের ক্ষতি সাধন করছে। এসব মাছ এবং উদ্ভিদ আমরা খাদ্য হিসেবে খেয়ে পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করা আমাদের জন্য ক্ষতির কারণ। যেমন ফসলের ক্ষেতে ক্ষতিকারক পোকামাকড় ধ্বংস করার কাজে কীটনাশক ব্যবহার করা হয়, কিন্তু তা প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করলে ওই অতিরিক্ত কীটনাশক বৃষ্টির পানিতে ধুয়ে পুকুর, নদ নদী, খাল বিলের পানিতে গিয়ে পড়ে, যা ওই পানিকে দূষিত করে। এ সকল কীটনাশক মানুষের কোনটির কিছু অংশ উদায়ী হওয়ায় তা বাতাসের সাথে মিশে বাতাসকে দূষিত করে, অর্থাৎ কীটনাশকের অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর। রসায়ন পাঠ করলে এরকম প্রাকৃতিক ও বাস্তব উদাহরণের অনেক কিছুই তোমরা ব্যাখ্যা করতে পারবে। সুতরাং বুঝতে পেরেছ, রসায়ন একদিকে যেমন অনেক প্রয়োজনীয় ও মূল্যবান জিনিস আবিষ্কার করেছে, তেমনি তার অযৌক্তিক এবং অবিবেচকের মতো ব্যবহার পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করছে। এখনও অনেক রোগের ওষুধ আবিষ্কার হয়নি। রসায়ন অধ্যয়ন ও গবেষণা করে সেসব ওষুধ আবিষ্কারের চেষ্টা করা এখন আমাদের দায়িত্ব। কাজেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ, রসায়ন পাঠ করে একদিকে আমরা যেরকম মানব কল্যাণের জন্য প্রয়োজনীয় অনেক নতুন জিনিস তৈরি করতে পারবো, একই সাথে পরিবেশের জন্য কোনটি ক্ষতিকর সেটি বুঝতে পারবো, আর তোমাদের রসায়নের অধ্যয়ন করে এই পৃথিবীকে আরও এগিয়ে নিয়ে যাবে, এটি তোমাদের কাছে সবার প্রত্যাশা। তো দেখো, আজকে আমরা ক্লাস এখানে সমাপ্ত করব। আমরা নেক্সট ক্লাসে রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া থেকে সম্পূর্ণ অধ্যায়টা শেষ করব। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। তো দেখো, গত ক্লাসে আমরা 1.4 পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা 1.5 রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া, দি প্রসেস অফ রিসার্চ ইন কেমিস্ট্রি, এখান থেকে শুরু করব। তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি তারা ডেসক্রিপশন বক্স থেকে প্রথম পর্বটি দেখে নেবা। তো দেখো, বিজ্ঞানের লক্ষ্য হলো মানবজাতির কল্যাণ সাধন করা। এ উদ্দেশ্যে বিজ্ঞানীরা নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন। বিজ্ঞানী নাম শুনতেই তোমাদের নিশ্চয়ই আইনস্টাইন, নিউটন, আর্কিমিডিস, ল্যাভেসিয়ে, গ্যালিলিও এরকম মহান মনীষীর কথা মনে পড়ে যায়। হ্যাঁ, তারা তো অবশ্যই মহান বিজ্ঞানী, তবে বিজ্ঞানী বলতে যা বোঝায় তাতে তোমরা হতে পারো একজন বিজ্ঞানী। আসলে পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে যে সুসংবদ্ধ জ্ঞান অর্জন করা হয় তাই সেই জ্ঞানই হলো বিজ্ঞান। আর এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাই হচ্ছে গবেষণা। যিনি গবেষণা করেন তাকে বলা হয় বিজ্ঞানী। কাজেই তুমি যদি এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জ্ঞান অন্বেষণ করো, তাহলে তুমিও হতে পারবে একজন বিজ্ঞানী। সঠিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অজানা কোনো কিছু জানার নামই গবেষণা। তাহলে তোমরা বুঝতে পারছো, গবেষণার জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হয়।
রসায়ন গবেষণারও পদ্ধতি রয়েছে। এখন রসায়ন গবেষণা পদ্ধতি তোমাদের কাছে ধাপে ধাপে ব্যাখ্যা করা হবে। গবেষণার জন্য প্রথমে তোমাকে নির্ধারণ করতে হবে যে তুমি কি জানতে চাও বা কোন ধরনের নতুন পদার্থ তুমি আবিষ্কার করতে চাও। ধরা যাক তুমি জানতে চাও অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করলে তাপ উৎপাদিত হবে নাকি শোষিত হবে, একে বলে বিষয় নির্বাচন। তাহলে তোমাকে সবার আগে এই বিষয়ে কিছু বইপত্র পড়তে হবে, অথবা এই ধরনের কোনো পরীক্ষা আগে করা হয়েছে এমন ধরনের গবেষণাপত্র ইন্টারনেট থেকে বা অন্য কোনো ভাবে সংগ্রহ করে তা থেকে তোমার ফলাফল সম্পর্কে আগেই একটা অনুমান করে নিতে হবে। ধরো তুমি কোনো বই বা গবেষণাপত্র থেকে জানতে পারলে ক্যালসিয়াম অক্সাইডে পানিতে দ্রবীভূত করলে তাপ নির্গত হয়। তুমি এই গবেষণাপত্র থেকে আরও জানতে পারলে ক্যালসিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত করার জন্য কী কী যন্ত্রপাতি, কোন কোন রাসায়নিক পদার্থ এবং কী কী প্রণালী ব্যবহার করা হয়েছে। এই গবেষণার পত্র থেকে তুমি ধারণা পাবে তোমার পরীক্ষাটি অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করার জন্য তোমাকে কী কী যন্ত্রপাতি এবং কোন কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করতে হবে এবং কোন প্রণালী অনুসরণ করতে হবে। ক্যালসিয়াম অক্সাইডের পরীক্ষা থেকে তুমি মনে করলে অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে তাপ উৎপন্ন হতে পারে, অর্থাৎ তুমি ফলাফল অনুমান করতে পারলে। ক্যালসিয়াম অক্সাইডের পরীক্ষা থেকে তুমি ধারণা পেলে যে তোমার এই ধারণাটি করতে বিকার পানি, অ্যামোনিয়াম ক্লোরাইড, থার্মোমিটার, কাচের তৈরি রড, ব্যালেন্স নিখতে ইত্যাদি জিনিস লাগবে। পরীক্ষাটি সম্পন্ন করার জন্য প্রথমে বিকারের পানি নিতে হবে, এরপর থার্মোমিটার দিয়ে পানির তাপমাত্রা মেপে নিতে হবে। তারপর সঠিকভাবে ওজন করে অ্যামোনিয়াম ক্লোরাইড বিকারের পানিতে যোগ করতে হবে এবং কাচের রড দিয়ে সেটুকুকে নেড়ে দ্রবীভূত করতে হবে। এই সময়ের মধ্যে বারবার থার্মোমিটারের সাহায্যে পানির তাপমাত্রা দেখে নিতে হবে। এভাবে তোমাকে পরীক্ষাটি সম্পন্ন করতে হবে। এবার শুরু হবে তোমার পরীক্ষণ। তোমার পরীক্ষা সম্পন্ন করার জন্য একটি বিকারে 250 মিলি পানি নিয়ে এর তাপমাত্রা থার্মোমিটারে মেপে নাও। ধরো এর তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তুমি এটি খাতায় লিখে রাখো। এবার ব্যালেন্সের সাহায্যে 5 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড মেপে নিয়ে বিকারে পানিতে দাও। কাচের দণ্ড দিয়ে নেড়ে নেড়ে অ্যামোনিয়াম ক্লোরাইডটুকু দ্রবীভূত করো। দ্রবীভূত হবার সঙ্গে সঙ্গে থার্মোমিটার দিয়ে আবার তাপমাত্রা মাপো। ধরো এবার তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। ব্যালেন্সের সাহায্যে আবার 5 গ্রাম অ্যামোনিয়াম বিকারের দ্রবণে একইভাবে দ্রবীভূত করো। এতে বিকারের দ্রবণে মোট অ্যামোনিয়াম ক্লোরাইড হবে 10 গ্রাম। এভাবে বিকারের দ্রবণের আরও 5 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করো। তৃতীয়বারে বিকারের অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ হলো 15 গ্রাম এবং ধরো এবারে দ্রবণের তাপমাত্রা হলো 10 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রতি ধাপে প্রাপ্ত ডাটা খাতায় লিখে রাখো এবং প্রাপ্ত তথ্যগুলো বিশ্লেষণের জন্য একটি তালিকায় লিপিবদ্ধ করো। তথ্যগুলো কেমন হতে পারে সেটি 1.03 টেবিলে দেখানো হলো। তো এই যে দেখো, এই টেবিলে তোমাদের দেখানো হয়েছে এখানে ডিটেলসটা কীরকম হবে। তারপরে 1.03 টেবিলের তথ্যগুলো বিশ্লেষণ করলে দেখতে পাবে দ্রবণে অ্যামোনিয়াম ক্লোরাইড যত বেশি পরিমাণে দ্রবীভূত হচ্ছে, দ্রবণে তাপমাত্রা তত কম হচ্ছে। এ থেকে তুমি সিদ্ধান্ত নিতে পারো যেহেতু পানিতে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে দ্রবণে তাপমাত্রা হ্রাস পাচ্ছে, হ্রাস মানে কি, হ্রাস মানে কমে যাওয়া। তাই এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড পানি থেকে তাপ শোষণ করে দ্রবীভূত হচ্ছে, অর্থাৎ ফলাফল বা রেজাল্ট এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডে পানিতে দ্রবীভূত করলে তাপ শোষিত হয়। উপরে পরীক্ষা সম্পন্ন করতে তুমি যে সকল ধাপ অনুসরণ করলে সেগুলোকে ফ্লোচার্ট বা প্রবহমান তালিকার মাধ্যমে নিম্নরূপে দেখানো হলো। তো এটা তোমাদের খ নম্বরে আসছে, অনেক সময় খ বা গ বা ঘ নম্বরে আসতে পারে। তো তোমরা এই 6টা ধাপের নাম সবসময় মুখস্থ রাখার চেষ্টা করবা। প্রথমে আমাদের বিষয়বস্তু নির্ধারণ, তারপরে বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নেওয়া, প্রয়োজনীয় বস্তু ও যন্ত্রপাতি পরীক্ষা, প্রণালী নির্ধারণ, পরীক্ষণ, তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ, ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা করা। তারপর রসায়ন পরীক্ষা বা গবেষণার জন্য সাধারণত উপরের ধাপগুলো অনুসরণ করা হয়। 1.6 রসায়নের পরীক্ষাগার ব্যবহার ও পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারে সতর্কতা গ্রহণ, সেফটি মেজার্স ইন কেমিস্ট্রি ল্যাবরেটরি অ্যান্ড ইন ইউজ অফ কেমিক্যালস। সাধারণত যে ঘরে বা স্থানে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করা হয় তাকে পরীক্ষাগার বা গবেষণাগার বলে। তাই যে ঘরে, তো এটা দেখো একটা ডেফিনেশন, গবেষণাগারের ডেফিনেশন, দি ডেফিনেশন অফ ল্যাবরেটরি। তাই যে ঘরে বা স্থানে রসায়নের পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করা হয় তাকে বলা হয় রসায়ন গবেষণাগার, দি কেমিস্ট্রি ল্যাবরেটরি। বুঝতে পারছো, রসায়ন গবেষণাগারে থাকবে বিভিন্ন রাসায়নিক দ্রব্য। প্রায় প্রতিটি রাসায়নিক দ্রব্যই আমাদের জন্য
অথবা পরিবেশের জন্য কম বেশি ক্ষতিকর। কোনো রাসায়নিক দ্রব্য বিস্ফোরক জাতীয়, কোনো রাসায়নিক দ্রব্য দাহ্য সহজেই যাতে আগুন ধরে যায়, কোনোটি আবার আমাদের শরীরের জন্য সরাসরি ক্ষতি করে, আবার কোনোটি পরিবেশের ক্ষতি করে। রসায়ন পরীক্ষাগারে যে যন্ত্রপাতি বা পাত্র ব্যবহার করা হয় তার বেশিরভাগই কাচের তৈরি। তাই এ রসায়ন পরীক্ষাগারে ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত প্রতিটি পদক্ষেপ সতর্কতামূলক ব্যবস্থা নিতে হয়। একটু অসতর্ক হলেই যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, যেমন এসিড গায়ে পড়লে শরীরের ক্ষতের সৃষ্টি হতে পারে, পোশাকে পড়লে পোশাকটি নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া রসায়ন গবেষণাগারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ সহ নানা ধরনের ছোট বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই শরীরকে রক্ষা করতে পারতে হবে নিরাপদ পোশাক বা অ্যাপ্রন পরতে হবে। তো দেখো, নিরাপদ পোশাক অ্যাপ্রন। রসায়ন গবেষণাগারে ব্যবহৃত অ্যাপ্রনের হাতা হবে হাতের কবজি পর্যন্ত আর লম্বায় হাঁটুর নিচ পর্যন্ত। এটি সাধারণত সাদা রঙের হয়ে থাকে। হাতে সুরক্ষার জন্য ব্যবহার করতে হয় গ্লাভস, হ্যান্ড গ্লাভস। চোখে রক্ষা করার জন্য ব্যবহার করা হয় সেফটি গগলস। রসায়ন পরীক্ষাগারে নিজের সুরক্ষা বা সেফটির জন্য ব্যবহার করতে হয় এরকম কয়েকটি জিনিসের ছবি নিচে দেওয়া হলো। একটি রাসায়নিক দ্রব্য ব্যবহারের আগেই জেনে নিতে হবে রাসায়নিক দ্রব্যটি কোন প্রকৃতির, সেটি কি বিস্ফোরক অথবা দাহ্য নাকি তেজস্ক্রিয়। সেটি বোঝানোর জন্য রাসায়নিক পদার্থের বোতল বা কৌটোর লেবেলে এক ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। এ সংক্রান্ত একটি সার্বজনীন নিয়ম, গ্লোবালি হারমোনাইজড সিস্টেম, চালুর বিষয়কে সামনে রেখে জাতিসংঘের উদ্যোগে পরিবেশ ও উন্নয়নের নামে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে বিভিন্ন পদার্থের ঝুঁকি এবং ঝুঁকির মাত্রা বোঝানোর জন্য সার্বজনীন সাংকেতিক চিহ্ন নির্ধারণ করা হয়। নিচের তালিকায় এ ধরনের কিছু সাংকেতিক চিহ্ন বিশিষ্ট পদার্থ এবং সেগুলোর ব্যবহারে ঝুঁকির মাত্রা ও সাবধানতা নিতে হয় তা উল্লেখ করা হলো। তো দেখো, সাংকেতিক চিহ্ন এটা আমাদের বিস্ফোরক পদার্থের সাইন, এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস। ব্যবহারের ঝুঁকির মাত্রা ও সাবধানতা। এ চিহ্ন বিশিষ্ট পদার্থ থেকে খুব সাবধান থাকতে হবে, কারণ এসব পদার্থ ব্যবহারের সময় মনে রাখতে হবে এসব পদার্থ আগুন লাগলে প্রচণ্ড বিস্ফোরণ হতে পারে, যার জন্য শরীরের বা গবেষণাগারে মারাত্মক ক্ষতি হতে পারে। তাই এই দ্রব্যগুলো খুব সাবধানে নাড়াচাড়া করতে হয়। এক্সাম্পল দেখো, টিএনটি, পারঅক্সাইড, নাইট্রোগ্লিসারিন ইত্যাদি এ ধরনের বিস্ফোরক পদার্থের উদাহরণ। দাহ্য পদার্থ বা ফ্লেমেবল সাবস্টেন্স, অ্যালকোহল, ইথার। তো দেখো, আমাদের অ্যালকোহল, ইথার কীরকম পদার্থ? দাহ্য পদার্থের উদাহরণ। এসব পদার্থের দ্রুত আগুন ধরে যেতে পারে, তাই এদের আগুন বা তাপ থেকে সবসময় দূরে রাখতে হবে। বিষাক্ত বা টক্সিক সাবস্টেন্স, এ চিহ্নধারী পদার্থরা খুবই বিষাক্ত প্রকৃতির, তাই শরীরে লাগলে বা শ্বাস প্রশ্বাসে অথবা পথের মাধ্যমে শরীরে প্রবেশ করলে শরীরে নানা ধরনের ক্ষতি হতে পারে, যেমন বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল এ ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস, মাস্ক ইত্যাদি ব্যবহার করতে হবে। উত্তেজক পদার্থ, ডাস্ট, লৌহ অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড ইত্যাদি উত্তেজক পদার্থ। এগুলো ত্বক, চোখ, শ্বাসতন্ত্র ইত্যাদির ক্ষতি করে, তাই এ ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস ব্যবহার করতে হয়। স্বাস্থ্যে ঝুঁকিপূর্ণ পদার্থ, এ ধরনের পদার্থ ত্বকে লাগলে বা শ্বাস প্রশ্বাসের সাথে শরীরের ভিতরে গেলে তা শরীরের স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন করে। এগুলো শরীরে প্রবেশ করলে ক্যান্সারের মতো কঠিন রোগ কিংবা শ্বসনতন্ত্রের ক্ষতি হতে পারে, যেমন বেনজিন, টোলুইন, জাইলিন ইত্যাদি এ ধরনের পদার্থ। তাই এগুলোকে সতর্কভাবে রাখতে হবে এবং ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস, মাস্ক ইত্যাদি পরে নিতে হবে। তারপরে তেজস্ক্রিয় পদার্থ বা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স। এসব পদার্থ থেকে ক্ষতিকর রশ্মি বের হয়, যা ক্যান্সারের মতো মরণব্যাধি সৃষ্টি করতে পারে কিংবা একজনকে বিকলাঙ্গ করে দিতে পারে। এসব পদার্থ ব্যবহারের সময় বিশেষ সতর্কতা থাকা প্রয়োজন, যেমন ইউরেনিয়াম, রেডিয়াম ইত্যাদি। পরিবেশের জন্য ক্ষতিকর, ডেঞ্জারাস ফর এনভায়রনমেন্ট। এ পদার্থগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। এ ধরনের পদার্থের উদাহরণ হলো লেড, মার্কারি ইত্যাদি। তাই এগুলোকে ব্যবহার করার সময় যথেষ্ট সতর্ক হওয়া প্রয়োজন। ব্যবহারের পরে এগুলো যেখানে সেখানে না ফেলে একটি নির্দিষ্ট স্থানে রাখতে হবে। এসব পদার্থকে যথাসম্ভব পুনরুদ্ধার করে আবার ব্যবহার করার চেষ্টা করতে হবে, তাহলে এগুলো সহজে পরিবেশে ছড়িয়ে পড়বে না। ক্ষত সৃষ্টিকারী বা কোরোসিভ, এ পদার্থগুলো শরীরে লাগলে শরীরের ক্ষতি সৃষ্টি হয়। শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করলে তা শরীরের ভিতরের অঙ্গের ক্ষতি সাধন করতে পারে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH, ঘন দ্রবণ এ জাতীয় পদার্থের উদাহরণ। তো এবার দেখো, আমাদের পড়া শেষ। এবার আমাদের অনুশীলনী।
নিচের কোন পদার্থটি ব্যবহার পরিবেশে সবচেয়ে বেশি ক্ষতি করে? প্রিজারভেটিভস? না, প্রিজারভেটিভস না, কারণ প্রিজারভেটিভস মানে যে খাদ্য সংগ্রাহক সার, ও তো উদ্ভিদের জন্য ভালো। অ্যালকোহল বা ইথার আর হচ্ছে কীটনাশক, তাহলে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর হচ্ছে কীটনাশক। নিচের কোন নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে? তো দেখো, এটা আমাদের দাহ্য পদার্থের সাংকেতিক চিহ্ন। নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ? তো রেডিও অ্যাক্টিভ হচ্ছে গ নম্বরটা। কপারের সাথে অন্য কোন ধাতুকে গুলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়? কপারের সাথে টিন ধাতুকে গুলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। এবার হচ্ছে দুইটা সৃজনশীল। ক নাম্বার গবেষণা কাকে বলে? তো আমি দাগিয়ে দিছি গবেষণা কাকে বলে, সেখান থেকে উত্তরটা দিবা। খ নাম্বার, এটা আমি বইয়ের ভিতরে দাগিয়ে দিছি যে এটা খ নম্বরে আসে। পাকা আম খেতে টক কেন? কারণ হচ্ছে পাকা আমে সুক্রোজ এবং ফ্রুক্টোজ থাকে। উদ্দীপকের এ, তো দেখো এ চিত্রে রসায়ন কিভাবে সম্পর্কিত, এটা আমি দাগিয়ে দিছি যে অ্যান্টাসিড খেলে কিভাবে পেটের হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রশমিত হয়। ঘ নাম্বার, অতিরিক্ত ব্যবহারে পরিবেশের জন্য ক্ষতিকর কেন? তো এটা বইয়ের ভিতরেই আছে যে কীটনাশকের ব্যবহার পরিবেশের জন্য ক্ষতি কেন। তারপরে রসায়ন কি, এটা আমি দাগিয়ে দিয়েছি। পেটে অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড খাওয়া হয় কেন, এটা আমি দাগিয়ে দিয়েছি। চিত্র 3 নং, তো 3 নং দেখো, রেডিও অ্যাক্টিভ পদার্থ বা তেজস্ক্রিয় পদার্থ, রাসায়নিক পদার্থ মানুষের কি ক্ষতি সাধন করে? তো এই ছকের ভিতরে আছে এই যে এতটুকুই পড়া, এটা তোমরা পড়ে নিবা, তাহলে তোমাদের গ নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেল। তারপর দেখো চিত্র 1 ও 2 এর সংকেত, এই যে দাহ্য পদার্থ আর এটা হচ্ছে বিষাক্ত পদার্থ, চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থের ব্যবহার কেন ঝুঁকিপূর্ণ? তো এটাও তোমরা এখান থেকে পড়ে দিয়ে দিবা। এই যে দেখো, দাহ্য পদার্থ এবং বিষাক্ত পদার্থ। তো আমাদের এখন 4টা কোশ্চেন থাকে, ক খ গ ঘ। ক এর জন্য 1 মার্ক, খ এর জন্য 2 মার্ক, গ এর জন্য 3 মার্ক এবং ঘ এর জন্য 4 মার্ক। তো তোমাদের মোটমাট 5টা প্রশ্ন উত্তর দিতে হবে, 5টা প্রশ্নে 50 মার্ক, সময় থাকবে 2.5 ঘন্টা। তারপরে তোমাদের 20টা এমসিকিউ দিতে হবে, 25টা এমসিকিউ, 25টা এমসিকিউতে 25 মার্ক। এটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ আর সৃজনশীল বা সিকিউ দিতে হবে 5টা। এমসিকিউ গেলে সিকিউ গেলে হচ্ছে প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল থাকবে 25 মার্কের। এই টোটাল তোমাদের 100 মার্কের উপর এক্সাম হবে। আশা করি তোমাদের কাছে বিষয়টা বুঝতে পেরেছ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা।